এখন 33তম বিসিএসের 6 থেকে 10 অংশ সলভ করতেছি। একটা ত্রিভুজের দুইটা কোণ 35 আর 55, তাহলে দুইটা মিলে কত, দুই কোণ মিলা হয় 35 আর 55, দুইটা মিলে দেখতে পাচ্ছি 90। আচ্ছা, বোঝার চেষ্টা করেন, একটা কোণের দুইটা মিলে যদি এইটা আর এইটা মিলে যদি 90 হয়, এটা যদি 35 হয়, এটা যদি 55 হয়, দুইটা মিলে কত হলো 90, তাহলে আর একটা অবশ্যই 90 ছিল। কিন্তু কিভাবে বুঝলাম? কারণ একটা ত্রিভুজের তিন কোণ মিলা হয় 180, তো তার থেকে যদি দুইটা আমি বাদ দিয়ে দিই, দুইটা কত ছিল 90, দুইটা মিলে 90 ছিল, তাহলে আর একটা কত হবে, আর একটা 90, অর্থাৎ দুইটা কোণ মিলে 90, অবশ্যই তাহলে আর একটা কোণ 90 ছিল, তাহলে আর একটা কোণ 90, আর একটা কোণ যদি 90 হয় তাহলে ওটা কী হবে, সমকোণী ত্রিভুজ হবে। এই ম্যাথটা আমরা যে 3 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি গুণক গলিয়ে নতুন একটি গুণক তৈরি করা হলো। নতুন গুণকের বাহুর দৈর্ঘ্য কত? এরকম যদি একটা গুণক থাকে, একটা গুণক হচ্ছে মানে কী বলবো, যে গুণক হচ্ছে বর্গের মতো, বাট এটার কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি থাকে, প্রত্যেকটার মানই কিন্তু 3 করে হবে। এখন প্রত্যেকটার মান 3 হলে তার আয়তন বের করতে পারবো। সুতরাং প্রথম গুণকের আয়তন হবে এরকম, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মানে 3 কিউব আসবে। একইভাবে পরের ঘনকের আয়তন হবে কিন্তু যে দৈর্ঘ্যও 4, প্রস্থও 4, উচ্চতাও 4, তো তার আয়তন হবে এরকম, এবং তারপর একটার আয়তন হবে একইভাবে এরকম। তাহলে তিনটার আয়তন যদি যোগ করি, টোটাল আমি এরকম একটা আয়তন পাবো। এখন এটা হিসাব করলে আপনি দেখবেন যে সবগুলো হিসাব করলে 216 আসার কথা। আপনারা অবশ্যই, আমি সময় সংক্ষেপ করার জন্য ভিডিও সংক্ষিপ্ত করতেছি, হিসাব করলে দেখবেন 216 আসবে। এখন বলছে যে তিনটা গুলিয়ে আপনার একটা এত বড় একটা তৈরি করলেন। এখন এত বড় যে একটা তৈরি করলেন, একটু বোঝার চেষ্টা করেন যে এই এত বড়টা, এটার এক বাহু তাহলে কত হবে? এটাই যদি একটা গুণক হয়, বড় একটা গুণক হইলো, তাহলে তার আয়তন কত হবে? তাহলে গুণকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান থাকে, অর্থাৎ আমি যদি এ ধরি, সেক্ষেত্রে আমাদের এ কিউবের মান হবে কিন্তু এই নতুন যে গণক তৈরি হইলো সেটার মান এ কিউবের মান, অর্থাৎ তার আয়তন হবে এটা। তাহলে এখান থেকে অতএব এ কিউব দেওয়া ছিল, এটাকে আমরা এ কিউব, 216কে আমরা কত ধরতে পারি, 6 ধরতে পারি। 6 কিউব করলে কিন্তু 216 মিলবে। তাহলে কিউব কিউব বাদ দিলে এ সমান সমান 6, সুতরাং এবার 6 হবে কিন্তু আমাদের আইটেম। এখানে বলছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 এবং 9। তাহলে রম্বসের যদি ক্ষেত্রফল বাই করতে চাই, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয় কত ছিল, 8 ছিল আর 9 ছিল, তাহলে এটা তাহলে 4 নং 36। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল কিন্তু অলরেডি পেয়ে গেলাম। বলছে এই রম্বসের ক্ষেত্রফলের সমান, মানে এই 36-এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের। তো তার মানে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 36 হয়, তো বর্গক্ষেত্র মানে কি, যার সব বাহুই সমান এরকম, তো বর্গক্ষেত্রের সবগুলো বাহুই কি হয়, সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 পেলাম, যেহেতু রম্বসের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার, আর এ স্কোয়ার মানে আমরা এখানে পেলাম কত, 36। বলছে যে বর্গক্ষেত্রের পরিসীমা কত, আমার কি ক্ষেত্রফল তো বের করলাম, কিন্তু পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে কি, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, 4 বাহু মিলে হলো তার পরিসীমা। তাহলে আমাদের মূলত 4-এর মান বের করতে হবে। তো 4-এর মান বের করবো কীভাবে? তাহলে আমি এর মান বের করি, এর মান কত হবে, 6, অতএব 4-এর মান হবে 4 গুণন 6 সমান সমান 24, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা হবে 24 সেন্টিমিটার। 9 নম্বর ম্যাথে বলছে যে 5 জন শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে, মানে দিন আমরা ডান পাশে রাখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 জনে 5 জন 5টি কাপড় 5 দিনে করতে পারে। দিন বের করবো, দিনটা আমরা ডান পাশে রাখলাম। তাহলে 5 জনে 5টি কাপড় করতে 5 দিন লাগে, অতএব একজনে 5টি কাপড় বুনতে কিন্তু বেশি সময় লাগবে। 5 জনের জায়গায় মাত্র একজন, তাহলে তো দিন বেশি লাগবে, তাই না? আবার 5 জনে 5টি কাপড়ের জায়গায় যদি একটি কাপড় বুনে, মাত্র একটা কাপড়, দেখেন একজনে মাত্র একটা কাপড়, 5টার জায়গায় একটা কাপড় বুনবো, তাহলে কিন্তু সময় কম লাগবে। আবার বলছে যে 7টি কাপড় বুনতে, তো কয়টি কাপড় বুনবেন আপনি, 7টি, তাহলে একজনে 7টি কাপড় বুনবেন। তাহলে একজনে যদি 7টা কাপড় বুনতে চায়, তার কিন্তু দিনটা তাহলে কি লাগবে, বেশি লাগবে। আচ্ছা, আবার বলছে যে একজনে না, 7 জন শ্রমিক, একজনের জায়গায় আপনি 7 জন দিলেন, এবার কিন্তু আবার দিন কম লাগবে। তাহলে 7, এটা কাটা এটা কাটা সমান সমান 5। তো এটা আপনারা পারবেন, এত ব্যাখ্যা করলাম না, এটার অ্যান্সার হবে 5 দিন, যে ক নাম্বার। এবার আমরা 10 নম্বর ম্যাথটা করে ফেলি। এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। সেটা হলো, আমি এইটা দেখেন এভাবে লিখলাম। এখন এইটুকুর পরিবর্তে আমি লিখব, যদি কখনো রুট ওভার থাকে, এখানে যে পাওয়ারটাই থাকুক না কেন, ধরুন 5 আসছিল আর এর পাওয়ার 2 আসছিল, এরকম থাকলে কি করা যায়, এরকম থাকলে এই 2 উপরে চলে যাবে, 5 নিচে আসবে, অর্থাৎ এ সমান সমান 2/5 এরকম লেখা যায়। এটা এই সূত্র অনুসারে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এই 3 উপরে যাবে, এই 3 নিচে নামবে, তাহলে এর পাওয়ার হবে 3/3 সমান সমান কি পেলাম আমরা, তাহলে
এখানে এখানে এর পাওয়ার 1 পাবো কিন্তু একইভাবে দেখেন তাহলে এই 1 উপরে যাবে 3 নিচে যাবে তাহলে 1 উপরে যাবে 3 নিচে যাবে এটা হবে সর্বশেষ অ্যান্সার সুতরাং এই যে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার